देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেওয়া ভালোবাসা স্টোরিটার সেকেন্ড পার্ট নিয়ে। স্টোরিটা যেমন রোমান্টিক ঠিক তেমনই ফানি। আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করছি প্রথম পার্টটা তোমাদেরও ভালো লেগেছে। আর যারা যারা দেখোনি গিয়ে দেখে আসো। চলো বেশি বকবক না করে শুরু করি। আর তোমরাও লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো। বেটা ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। আমরা তোমার জন্য ওয়েট করছি। আজকে তোমার আব্বুও বাসায় আছে। জাংকুক বাসায় ঢুকতেই ওর মা সিওকজিন কথাটা বলল, আধা ঘন্টা সময় দাও আম্মু, সারাদিন রোদে আর ধুলোতে শরীর মাখামাখি, আধা ঘন্টার বেশি এক সেকেন্ডও সময় নিব না। ওকে বেটা যাও, শাওয়ার নাও। জাংকুক মাথা নাড়িয়ে সিঁড়িতে পা রাখলো। মিস সিওকজিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার ছেলের দিকে। তার মতে জিয়ন বংশে আজ পর্যন্ত তার ছেলের মতো সুদর্শন কেউ জন্মায়নি। এজন্যই বোধহয় তার ছেলে সবার এত প্রিয়। ছেলের জন্য ভালোবাসায় আবেগে চোখে পানি চলে এসেছে জিনের। আধা ঘন্টা পরে জিয়ন বাড়ির বিশাল ডাইনিং এরিয়ায় প্রবেশ করলো জাংকুক। বিশাল এই ডুপ্লেক্স বাড়িতে মাত্র 5 জনের বাস। মিস্টার নামজুন তার স্ত্রী ছেলে মেয়েদের সাথে এখানে থাকেন। তার বড় ভাই যেই হোক, যে এই এলাকার এমপি, তার স্ত্রীর ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে। এই মুহূর্তে যেই হোক ঢাকায় অবস্থান করছেন। আব্বু বড় চাচ্চু কবে ফিরবে? চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলো জাংকুক। সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা। ভাই আমার, কিন্তু সে কখন কোথায় যায় কি করে সেসব তুমি আমার থেকে ভালো জানো। বাবার কথার মাঝে প্রচ্ছন্ন রাগ চাপা থাকলো না। জাংকুক কিছু না বলে আর চোখে তাকালো জিনের দিকে। ছেলেটা সারাদিন পর বাসায় এসেছে, আর তুমি কিনা ওকে কটু কথা শোনাচ্ছ। তোমার কি ছেলেকে কথা না শুনিয়ে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না? জাংকুক প্রস্তুত বাবা মার যুদ্ধ দেখতে। এটাই হয়ে আসছে গত 3 বছর যাবত। তোমার আশকারা পেয়ে এই ছেলেটা বকাটে হয়েছে। তাকে সুইজারল্যান্ড পাঠালাম পড়াশোনা করতে, কিন্তু সে পড়াশোনা না করেই সেখানে 3 বছর কাটিয়ে দিল। দেশে ফিরে আসলো ঠিকই, কিন্তু পড়াশোনা না করে বকাটেপনা শুরু করলো। প্রতিদিনই ওর নামে কিছু না কিছু বিচার আসে আমার কাছে। বাবার অভিযোগের বহর দেখে জাংকুক হাসছে। পেটে ক্ষুধা থাকায় আপাতত কিছু বলার সিদ্ধান্ত নেই। তুমি থামো তো, নিজেও খাও আর ছেলেটাকেও খেতে দাও। পড়াশোনা না করলেও আমার ছেলে 10টা পড়াশোনা জানা ছেলের থেকে কম নয়। অনেকে শুধু পড়াশোনা শিখে কিন্তু মানুষের মতো মানুষ হয় কয়জন? আমার ছেলে কিন্তু আর 5 জনের মতো নয়। ও ঠিকই মানুষের মতো মানুষ হয়েছে। মিসেস জিন ছেলের নামে একটা বদনামও শুনতে রাজি নন, তাই তিনি স্বামীর কথার প্রতিবাদ করলেন। বাহ, তোমার বিচার দেখে আমি অবাক হয়ে যাই। কোথায় ছেলেকে শাসন করবে সেটা না করে তুমি ওর পক্ষ নিচ্ছ। যেদিন তোমার নারী কল্যাণ সমিতি এই বোকাটের নামে বিচার নিয়ে আসবে সেদিন কি করবে? সেদিনও কি বলবে আমার ছেলে লাকি একটা? অবজেকশন আব্বু, তোমার ছেলে বকাটে, অশিক্ষিত হতে পারে, কিন্তু সে নারীদের সম্মান দেয়। খাওয়ার মাঝে বাম হাত তুলে নিজের সপক্ষে যুক্তি দিল জাংকুক। মিস্টার নামজুন ঠান্ডা চোখে ছেলের দিকে তাকিয়ে থাকলেন। এক লোকমা ভাত মুখে দিয়ে জাংকুক আবারও কথা বলল। এবার বলুন জিয়ন সাহেব, রিসেন্টলি কি কি অভিযোগ এসেছে আমার নামে? আমি সেগুলো খণ্ডন করতে রাজি। গতকাল যাকে বেধড়ক পিটিয়েছো সে আমার প্রতিপক্ষ দলের সদস্য। তারা সারা শহর রটিয়েছে নির্বাচনে জিততেই আমি তোমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছি। ওই শালা একটা রেপিস্ট, সেজন্য ওকে কেলাতে হয়েছে। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জাংকুক বাম হাতে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে কথাটা বলল। ছোট জিয়ন, তুমি ভুলে যেও না আমি তোমার বাবা। আমার সামনে তুমি কাউকে গালাগালি দিয়ে কথা বলতে পারো না।
এই শিক্ষা তোমাকে দেইনি আমরা। সরি জিয়ন সাহেব, আর কোনো অভিযোগ আছে? তুমি নাকি আজ সারাদিন এনজি কলেজের সামনে আড্ডা দিয়েছো, সেখানে মেয়েদের উত্ত্যক্ত করেছো। তুমি ভালো করেই জানো আমি মেয়েদের সম্মান করি, তাদের উত্ত্যক্ত করি না। হ্যাঁ, আজ সারাদিন আমি সেখানেই ছিলাম, তবে কাউকে উত্ত্যক্ত করতে নয়, নিজের ভবিষ্যৎ বউকে দেখে রাখতে। আমার একমাত্র বাবা হিসেবে তোমার জানা উচিত, ছোট থেকে আমি নিজের জিনিসের ভাগ কাউকে দিই না এবং দিতে পছন্দও করি না। তাই ভবিষ্যৎ বউকে সিকিউরিটি দিতে এখন থেকে বেশিরভাগ সময় সেখানেই কাটাবো আমি। ছেলের কথা শুনে মিস্টার নামজুনের গলায় ভাত আটকে গেছে। তিনি জাঙ্কুকের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেটা, তুমি সত্যি বলছো? আমার জন্য বৌমা খুঁজে পেয়েছো? ও মাই গড, আমার বাসায় নতুন বউ আসবে, আমি দিদুন হব, লিসা ফুপি হবে। এর থেকে ভালো নিউজ আর কি হতে পারে? বেটা, বৌমার ছবি আছে তোমার কাছে? জিন আনন্দে চিৎকার করে উঠল। তুমি থামবে প্লিজ? যেদিন তোমার ভবিষ্যৎ ছেলের বউ তোমার ছেলের নামে হ্যারাসমেন্টের কেস দেবে, সেদিন কি করবে? নাকি সেদিন ছেলেকে মেয়ে হিসেবে পরিচয় করাবে জাতির কাছে? বলবে আমার ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সে চেহারায় ছেলে হলেও মনের দিক থেকে মেয়ে। জিয়ন সাহেব, হয় তুমি স্বীকার করো তুমি পাগল, নয়তো আমার ভাগ্য দেখে তুমি জেলাস হচ্ছ, এটা মেনে নাও। তবুও অযথা আমার নামে উল্টাপাল্টা দুর্নাম ছড়াবে না। কাকে মেয়ে বলছো তুমি? একবার বিয়ে করিয়েই দেখাও না, 10 মাসের মধ্যে তোমাকে নাতি নাতনি উপহার দেব। জনের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলল জাঙ্কুক। জিন, আজকের পর থেকে তোমার এই অসভ্য ছেলেকে আমার সাথে খেতে দেবে না। লেখাপড়া বাদ দিয়ে যেমন উচ্ছন্নে গেছে, মিশেও তেমন লাফাঙ্গাদের সাথে, আর তেমনি তার মুখের ভাষাও হয়েছে টোকাইদের মতো। ভুল কি বলেছে আমার ছেলে? তুমি বাবা হয়ে যদি নিজের ছেলেকে মেয়ের উপাধি দিতে পারো, তবে আমার ছেলেও পারে নিজের অস্তিত্ব রক্ষার প্রমাণ দিতে। মাপ চাই তোমাদের কাছে। তোমার মা ছেলে যা খুশি করো, আমি তোমাদের সাথে নেই। নামজুন রেগে গেছে। মেয়র স্যার, জেলা অডিটোরিয়ামে কালকে আপনার প্রোগ্রাম আছে বোধহয়। আমি সকালের দিকে যেতে পারবো না, তবে আমার ছেলেরা সকাল থেকে সেখানেই থাকবে। প্রোগ্রাম শুরু হওয়ার আগ মুহূর্তে আমি চলে যাব, সাবধানে থাকবেন। তোমার প্রতিপক্ষ দলের লোকজন আগামী নির্বাচনে তোমাকে মেয়র হিসেবে দেখতে চায় না। স্বার্থের জন্য তারা যে কোনো কিছু করতে পারে। নিজের সিকিউরিটি বাড়াও। আগেই বলেছি 2টা গানম্যান রাখো। শোনো জাঙ্কুক, আমি সহিংস রাজনীতি ঘৃণা করি। আমার আব্বাও কিন্তু মেয়র ছিলেন, তার কখনো গানম্যানের প্রয়োজন পড়েনি, তেমনি আমারও পড়বে না। আব্বু, দাদুর সেসব প্রয়োজন পড়েনি জন্য তোমারও যে প্রয়োজন পড়বে না এমনটা কিন্তু নয়। দিন পাল্টেছে। তুমি সহিংসতা পছন্দ করো না বলে অন্যরাও করবে না এমনটাও নয়। তোমার বড় ভাইকে দেখে শেখো, চাচ্চুরও কিন্তু গানম্যান আছে এবং সেটা থাকার দরকার। অযথাই জিদ করো না। আমি রাতে কথা বলে রাখবো এ বিষয়ে, সকালে তুমি গানম্যান পেয়ে যাবে। জিন, তোমার ছেলে কি বলছে শুনছো? রাতেই সে গানম্যান নিয়োগ দেবে। তুমি এখনো বলবে তোমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে? আমাকে যা খুশি বলো, আই ডোন্ট কেয়ার। আমার কাছে তুমি আগে, তাই তো তোমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর একটা কথা, তোমার বংশের সবাই তো উচ্চ শিক্ষিত, আমি না হয় অশিক্ষিত হয়ে রইলাম। লেখাপড়া যদি মানুষের চরিত্র কিংবা শিক্ষার মাপকাঠি হতো, তবে দেশের হাজারো অশিক্ষিত মানুষেরা দেশের জন্য প্রাণ দিত না। লেখাপড়া আগে মানুষের মনুষ্যত্ব যাচাই করতে শেখো, মাই ডিয়ার আব্বু। এরপর আর কোনো কথা হয় না সেখানে, যে যার মতো নীরবে খেয়ে ওঠে। তে রুমে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। আজকে কলেজে গিয়েও যথেষ্ট লজ্জায় পড়েছে ও। গতকাল পর্যন্ত যেই টিচার ওকে ধমকাতো, আর সেই টিচারই ওকে হুজুর হুজুর করছে। এভাবে কতদিন চলবে? তে আর কিছু ভাবতে পারছে না। নিজের করা বোকামের জন্য নিজের গালেই থাপড়াতে ইচ্ছে করছে ওর। কি রে জাতির ভাবি, কি ভাবছিস এত? তের ভাবনার মাঝেই জিমিন রুমে আসলো। বইন, তুইও শুরু করে দিস না। এমনিতেই সারাদিন যথেষ্ট প্যারা সহ্য করছি,
এরকম করে চলতে থাকলে 7 দিনেই পাগল হয়ে পাবনা যাব আমি। কেন, আর সমাজসেবা করবি না? এখন তো সমাজসেবা করতে তোর সুবিধা হবে। নেতার ছেলের নজর আছে তোর উপর। আর কয়েকদিন পর দেখবি তুই ফেমাস হয়ে গেছিস। ভাগ্য ভালো হলে মঞ্চে উঠে লেকচারও দিতে পারিস। জিমিন তের বোকামিতে প্রচন্ড রেগে আছে ওর উপর। আমাকে বাঁচা বোন, ওই সাদা মোড়াকে দেখলেই আমার রাগ হচ্ছে। কোন দিন না ওর কানের নিচে 2টা লাগিয়ে দিই। তের কথা শুনে জিমিন ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সাদা মোলা মানে কি? ওই যে জিয়ন জাঙ্কুক, ওইটাই সাদা মোলা। পোলা মানুষ এত ফর্সা হবে কেন বলতো? ফর্সা হবে মেয়েরা। দেশে আমার মতো কত শ্যামলা চেহারার মেয়ে আছে গায়ের রং চাপার জন্য, যাদের বিয়ে হচ্ছে না। ওই সাদা মোলার গায়ের রং চাপা হলে কি এমন দোষ হতো? তের বাচ্চা, তুই এখনো শুধরাবি না। বিপদ থেকে কিভাবে উদ্ধার হবি সেই চিন্তা না করে তুই অন্যের গায়ের রং নিয়ে গবেষণা করছিস। এরপর নতুন ভাবে কোনো বিপদে পড়লে আমি তোর পাশে থাকবো না, বলে দিলাম। তে নিজের বোকামিতে কপাল ঝাপড়াই। যতই ভাবে বোকামি করবে না, ততই বোকা বোকা কাজ করে ফেলে। রাগ করিস না বোন, তুই না আমার কলিজার বোন। আর এমন কথা বলবো না, সত্যি। তুই শুধু আমাকে এই বিপদ থেকে বাঁচা। শোন, ওরা যতই তোকে বিরক্ত করুক, তুই কোনো প্রতিক্রিয়া দেখাবি না, মনে থাকবে? থাকবে। গভীর রাত, পুরো শহর ঘুমে আচ্ছন্ন। পুরা ধরাধাম স্তব্ধ হয়ে রাতের কোলে নিজেকে সঁপে দিয়েছে। আকাশে থালার মতো চাঁদ রূপলি আলো ছড়াচ্ছে। তারকারাজিও মিটিমিটি জ্বলছে। খোলা বারান্দায় বসে এক দৃষ্টিতে অন্তরিক্ষ পানে তাকিয়ে আছে জাঙ্কুক। ওর চিন্তায় চেতনায় সমস্তটা জুড়ে বিরাজ করছে এক শ্যামাঙ্গিনী, যার হাসি জাঙ্কুকের হৃদয়ে ঝড় তুলেছে, যার বাঁকা চাহনির মায়াতে হারিয়েছে সে এক মুহূর্তের জন্য সে চঞ্চলা পাখিকে ভুলতে পারছে না। আজকের রাত যেন ফুরোবার নয়। জাঙ্কুক সকালের অপেক্ষা করতে করতে ক্লান্ত। কখন সকাল হবে আর কখন সে তার শ্যামাঙ্গিনীকে দেখবে। মৃদুমন্ত বাতাস ছুঁয়ে যাচ্ছে জাঙ্কুকের শরীর, এলোমেলো করে দিচ্ছে ওর মসৃণ চুল। বাতাসে যেন ভাসছে এক শ্যামাঙ্গিনীর হাসির ঝংকার। সেই ঝংকারেই উতলা হচ্ছে জাঙ্কুকের হিয়া। পরের দিন তে আর জিমিন কলেজে গেল না। হঠাৎই জিমিনের শরীর খারাপ হয়েছে, তাই ও কলেজ যেতে পারেনি। তেও আর কলেজে যায়নি। আসলে এই মুহূর্তে ওর একা কলেজে যাবার সাহস নেই। জাঙ্কুক ওর দলবল নিয়ে কলেজের সামনে দুপুর পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু তেকে না দেখে ফিরে গেল জেলা অডিটোরিয়ামে, যেখানে তার বাবার প্রোগ্রাম আছে। অডিটোরিয়ামের বাইরে জাঙ্কুকের ছেলেরা দাঁড়িয়ে চারিদিকে লক্ষ্য রাখছে। জাঙ্কুক আছে ওর বাবার সাথে। জাঙ্কুকের কাছে খবর আছে, আজকে কেউ ওর বাবাকে আক্রমণ করতে পারে। অডিটোরিয়াম ভর্তি লোকজন। মিস্টার নামজুন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। জাঙ্কুক ওর বাবার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সুগার নাম। হ্যাঁ বল সুগা, কি হয়েছে? ভাই বাইরে এসো। জাঙ্কুক কিছু না বলে ফোনটা কেটে দিল। যাওয়ার আগে 2 জন গানম্যান আর সিকিউরিটিকে ভালোভাবে খেয়াল রাখতে বলল। ও বাইরে এসে দেখলো সুগা একজনের কলার ধরে দাঁড়িয়ে আছে। লোকটার দিকে তাকিয়ে তাকে চিনতে পারলো জাঙ্কুক। তুই এক্সমিউর কায়ের ডান হাত, তাই না? তোর নাম তেহায়ন। এখানে কি কাজ তোর? সুগার হাত থেকে সরিয়ে জাঙ্কুক ছেলেটার কলার ধরলো। আমি অনুষ্ঠান দেখতে আসছি, ভয়ে ভয়ে বলল তেহায়ন। ভাই শালাই মিথ্যা বলছে, ওর কাছে মেশিন পাইছি, বেরেটা M9। এই যে। সুগা একটা পিস্তল বের করলো। এইখানে কি মেশিনের শোয়াক চলছে যে তুই এইটা সাথে নিয়ে আসছিস? তুই অনুষ্ঠান দেখতে আসছিস ভালো কথা, কিন্তু সাথে মেশিন কেন? জাঙ্কুক তাকিয়ে আছে ছেলেটার দিকে। রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেছে। বুনো রাগ প্রকাশ পাচ্ছে ওর চোখে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলল তেহায়ন। ও বুঝতে পারছে একমাত্র ক্ষমাই তাকে বাঁচাতে পারে জাঙ্কুকের হাত থেকে। ও দেরি না করে জাঙ্কুকের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। ভাই আমার ভুল হয়েছে, আমারে মাফ করেন, এমন ভুল আর ভবিষ্যতে হবে না।
না বুঝে ভুল করলে ক্ষমা হয়, কিন্তু জেনে বুঝে ভুল করলে তার ক্ষমা আমার ডিকশনারিতে নেই। জাংকুক এক লাথিতে তেহায়নকে ফেলে দেয়। এরপর ওর দলের ছেলেদের দিকে তাকিয়ে বলল, বাপ্পি, তুই একে আমাদের বাগান বাড়িতে নিয়ে যা। দেখিস আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, স্পেশাল মেহমান বলে কথা। আচ্ছা ভাই। বাপ্পি নামে ছেলেটি তেহায়নকে নিয়ে জাংকুকের জিপে উঠলো। তার সাথে আরো 4 জন উঠলো জিপে। তেহায়নের হাজারো আকুতি ওদের কানে পৌঁছালো না। জিপ নিয়ে ওরা বেরিয়ে যেতেই সুগা এগিয়ে আসলো জাংকুকের কাছে। ভাই, আশেপাশে অনেকেই তেহায়নকে নিয়ে যেতে দেখলো। এই খবর কায়ের কানে পৌঁছাতে দেরি লাগবে না। লোকজনের দেখার ভয় আমি করি না। আর কাইকে নিয়ে চিন্তার কিছু নেই। ওই শালাকে আমি নিজেই ফোন দিয়ে ওর পেয়ারের তেহায়নের খবর জানাবো। তুই এদিকে ভালো করে নজর রাখ। জাংকুক অডিটোরিয়ামের দিকে যেতে যেতে পকেট থেকে ফোন বের করলো। সুগা বুঝতে পারছে জাংকুক এখনই কাইকে ফোন দেবে। তে, এই তে, মরলি নাকি? অপদার্থ সেমরি, কাজের বেলায় নাই, সারাদিন খালি হই হই কইরা উইড়া বেড়াইতে দিলেই ভালো। উঠান ঝাড়ু দিতে দিতে তেকে গালি দিচ্ছে রিনা খান। মায়ের রাগী কণ্ঠস্বর কানে যেতেই চাচির বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসলো তে। এই তো আম্মা, আমি এসেছি। হাঁপাচ্ছে তে। খুব কামাই করছো আয়শা, রাতের খাবার বানান লাগবো। আমারে কি তোর বাপের দাসী মনে হয়? সারা জীবন তোগরে রাইন্দা খাওয়ামু। সংসারের সব কামডি কইরা আবার রাবণের বংশধর্গের জন্য হাড়ি ভর্তি খাওয়ানোর রন্ধনের চুক্তি নিয়ে আইছি এই বাড়িতে আমি, তাই না? রিনা আক্তার তেরে আসলো তেয়ের দিকে। আমিই রান্না করব আম্মা। কি রান্না করতে হবে বলে দাও। তুমি ঘরে যাও, রান্না শেষ করে আমি উঠান ঝাড়ু দেব। মাছের ঝোল, লাল শাক ভাজি আর ডাল ভর্তা কর। তোর জমিদার ভাইয়ের আবার এক তরকারি হইলে গলা দেয়া ভাত নামে না। এই রাবণের বংশধরের খাবার যোগান দিতে গিয়া বাপে যে ফকির হইতেছে সেদিকে কারোর নজর নাই। হাতের ঝাঁটা উঠানে আছড়ে ফেলে কলপারের দিকে হাঁটতে শুরু করলো রিনা। গমনরত মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো তে। 8 বছর বয়স থেকে প্রতিনিয়তই এমন কটাক্ষ শুনে অভ্যস্ত সে। আজকাল আর চোখে পানি আসে না। বাবার কাছে কোনো অভিযোগও করা হয় না। অভিযোগেরও বুঝে গেছে এই বোকা মেয়েটার অভিযোগ অভিমানের কোনো মূল্য নেই বাবার কাছে। তাই অভিযোগ নিজের খাতা নিজেই বন্ধ করে দিয়েছে। রান্না শেষ করে বাড়ি উঠান ঝাড়ু দিয়ে উঠতেই মাগরিবের আজানের সুমধুর ধ্বনিতে চারিপাশ মুখরিত হলো। ঘেমে নিয়ে একা কাটতে কাপড় নিয়ে কলপারে যায়। গোসল না করলেই নয়। জিমিন অসুস্থ থাকায় আজকে সব কাজ ওকে একাই করতে হয়েছে, নয়তো জিমিন থাকলে ওকে সাহায্য করে দিত। আব্বা, আমি কাল ঢাকা যাব। কয়েকটা প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করেছিলাম। শুক্রবার পরীক্ষা আছে। রাতে খাবার সময় তের ভাই বেগম বাবাকে বলল, এভাবে আর কতদিন পরীক্ষা দিয়ে কাটাবে? চাকরি তো হয় না। এদিকে আমারই একজন ছাত্র এবার বিসিএস এ টিকেছে, কিন্তু আমার ছেলে হয়ে তোমাকে চাকরির পরীক্ষা দিয়েই যেতে হচ্ছে। তারপরও যখন যেতে চাচ্ছ যাও। ঠিক বলেছ, শুধু চাকরির পরীক্ষা দিয়েই যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। তোমার ছাত্রের মতো কপাল তো আমার নয়। ক্লাস 10 থেকে নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করতে হচ্ছে। এখনো কোচিং করিয়ে 2 ভাই বোনের পড়ার খরচ চালাই। তোমার ছাত্রদের শুধু পড়াশোনার চিন্তা করলেই চলে, কিন্তু আমার নিজের পাশাপাশি বোনের চিন্তাও করতে হয়। আমাদের দুজনের খরচও জোগাতে হয়। এত সব চিন্তার মাঝে পড়াশোনা আর হয় কই? বেগম খেতে খেতে কথা বলছে। দেখছো তুমি তোমার ছেলের সাহস কত? বাপে যদি খরচ নাই দিত তবে দুনিয়ায় এমন চ্যাটাং চ্যাটাং কথা কইয়া চলবার পারতো না। এত বড় হইছে তাও সব খরচ বাপেরই দেয়া লাগবো। বাপের তো আর ছেলে মেয়ে নাই, তারাই সব গ্রাস করব। বাপের লাইকা দুনিয়ায় আসছে, বাপে খাওয়াইছে পড়াইছে, তাও বাপেই খারাপ। বেঈমানের ঘরের বেঈমান। ভুল বললে তুমি ছোট মা। আব্বা জন্ম দিয়েছে, বড় করেছে ঠিকই, কিন্তু সেটা ক্লাস 9 পর্যন্ত। ক্লাস 10 থেকে নিজের সব খরচ নিজেই বহন করছি, আর সাথে তের সব খরচও আমিই দেই। তাই আমাদের মানুষ করার পেছনে, বড় করার পেছনে আব্বার অবদান আছে, এটা তোমার ভুল ধারণা। হ্যাঁ, আব্বা একটা উপকার করেছে।
আর সেটা হলো আমাদের থাকতে দিয়েছে তার বাড়িতে। অবশ্য সন্তান হিসেবে এতটুকু অধিকার আমাদের আছে, তাই না আব্বা? বেগমের কথার উত্তর নেই ব্রাইটের কাছে, মাথা নিচু করে আছে। ভাইয়া, কথা না বলে খাও তো। তুমি কাল কখন যাবে? আমি কি তোমার জন্য রুটি করে দেব? তুমি তো আবার টাকা বাঁচাতে গিয়ে কিছুই খাও না। তে চাচ্ছে না এটা নিয়ে কথা বাড়ুক, ওর আর এসব ভালো লাগে না। ঘরে যতটুকু ময়দা আছে ওইগুলো পেঁয়াজের জন্য রাখছি। আমার ছেলেটা পরোটা খাইতে চাই, তুই জানিস তো। আবার পৃথাও কইছে সে পরোটা খাইব। রিনা আক্তার তের দিকে তাকিয়ে খেকিয়ে উঠে কথাটা বলল। তে, আমি যে আজ ময়দা, চিনি, লবণ, ডাল সহ আরো জিনিসপত্র এনেছি, সেগুলো দেখাসনি ছোট মাকে? আমি সেসব রান্নাঘরেই রেখেছি ভাইয়া, আম্মুকে এখনো দেখাইনি। আব্বা, আমি পুরো মাসের বাজার এনেছি, আশা করছি আগামী মাস সেগুলো দিয়ে আমাদের দুই ভাই বোনের হয়ে যাবে। বেগম তীক্ষ্ণ গলায় বলল। বেগম, তোমার এত জেদ কিসের সেটা আমি বুঝি না। মা হয়ে ছেলে মেয়েদের একটু একটু শাসন ঋণা করতেই পারে, কিন্তু তাই বলে তুমি আলাদাভাবে বাজার করবে? একই বাড়িতে দুজনার বাজার করছি, এটা খারাপ দেখায় না? তুমি আর এরপর থেকে বাজার করবে না। আমি এখনো চাকরি করি, বাপ দাদার সম্পত্তি পেয়েছি, 4 ছেলে মেয়েকে চালানোর মতো সামর্থ্য আমার আছে। ব্রাইট ধমক দিয়ে কথাটা বলল। তুমি থামবে? যে দিন দুনিয়া আসছে তাতে তোমার বেতন দিয়ে সংসারে টানাটানি যায় না, তার ওপর পিয়াস পিঠার পড়াশোনার খরচ, ওপর সকাল রাত নাই। তাছাড়াও তোমার ওষুধ কিনতে টাকা লাগে। তোমার ধারণা আছে সংসারে কত টাকা খরচ হয়? তোমার বড় ছেলের ইনকাম যদি সংসারে একটু উপকার হয় তাতে ক্ষতি কি? তেরও তো কম খরচ না, তাই না? সে ইনকাম করতেছে, এতে তোমার উপকার হইতাছে। আর বেগম তো আমাকেও কিছু দেয় না, ওরা দুই ভাই বোনের জন্যই খরচ চালাই শুধু। রিনা আক্তারের কথা শুনে বেগম হাসলো। যত দিন যাচ্ছে ছেলেটা ততই মানুষ চিনতে শিখছে, সেই সাথে শিখছে এই স্বার্থপর দুনিয়াতে চলতে গেলে টাকার কোনো বিকল্প নেই। টাকাই সকল সামর্থ্যের মাপ, টাকাই সকল সম্পর্কের মাপকাঠি। জিন, জিন, জাঙ্কুক বাসায় এসেছে। মিস্টার নামজুন বাসায় ঢুকতেই জোরে জোরে ডাকলেন তার স্ত্রীকে। এত চেঁচাচ্ছ কেন? মাথা এত গরম কেন তোমার? এখানে বসো, আমি আইস ব্যাগ নিয়ে আসছি, এটাই তোমার মাথা ঠান্ডা করতে পারবে। ইয়ার কি করছো? তোমার ছেলে কোথায়? এতদিন তোমার ছেলে আমার অর্ধেক মাথা খারাপ করে দিয়েছে, এখন তুমি এসেছো পুরাটা খারাপ করতে। এতদিন শুনেছি পুরুষদের মাথা খারাপ করে তার ছেলে মেয়েরা, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো ঘটেছে। আমার বউ ছেলে মিলে আমার মাথা খারাপ করেছে। মিস্টার নামজুন 2 হাত দিয়ে কপাল চেপে ধরে কথাগুলো বলছেন। কি করবে বলো? সবার ভাগ্যে তো আর তোমার মতো বউ জোটে না, তাই তাদের ছেলে মেয়েরা তাদের মাথা খারাপ করে। এবার চুপচাপ বসো, আমি কফি করে নিয়ে আসছি। জেন রান্নাঘরের দিকে যেতেই যাবে, আবারও কথা বললেন নামজুন। তোমার ছেলে কোথায়? আমার রাজপুত্র এখনো বাসায় আসেনি। এখন রাত 11টা বাজে, আর তোমার রাজপুত্র এখনো বাসায় আসেনি। মানতেই হবে দিন দিন তার অধঃপতন বেশ ভালোভাবেই হচ্ছে। সে আজ কি করেছে সেটা তুমি জানো? কি করেছে আমার রাজপুত্র? জিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তার স্বামীর দিকে। এক্স মেয়র কায়ের লোককে কিডন্যাপ করেছে, মৌচাকে হাত দিয়েছে তোমার ছেলে। বাগান বাড়িতে খোঁজ নিয়েছি, কিন্তু সেখানেও নেই। তাকে নিয়ে কোথায় গেছে সেটা এখনো জানতে পারিনি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খারাপ কিছু না হয়। স্বামীর কথা শুনে মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন মিসেস জিন।